সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। সবার পরিবার পরিজন নিয়ে সুস্থ আছো এই আশা করছি। আজকে হচ্ছে প্রোগ্রামিং, সাবজেক্ট নেম হচ্ছে প্রোগ্রামিং এসেনশিয়াল, সাবজেক্ট কোড হচ্ছে 66631। সো আমরা গত ক্লাসে আমরা চ্যাপ্টার 2 শেষ করে ফেলেছিলাম। আজকে আমরা নিয়ে নতুন চ্যাপ্টার 3 শুরু করতেছি। চ্যাপ্টার নেম হচ্ছে ভেরিয়েবলস অ্যান্ড ডাটা টাইপস, মানে পাইথনে ভেরিয়েবল এবং ডাটা টাইপ। লেকচার নাম হচ্ছে 5, ডিপার্টমেন্ট হচ্ছে ফার্স্ট সেমিস্টার কম্পিউটার, ফার্স্ট এবং সেকেন্ড শিফট, আর ফিফথ সেমিস্টার ইলেকট্রোমেডিক্যাল ফার্স্ট এবং সেকেন্ড শিফট। সো আজকে আমরা শুরু করি। তাহলে প্রথমে আছে ভূমিকা। আসলে প্রত্যেকটা চ্যাপ্টারের কিন্তু কিছু ডিসক্রাইব করা থাকে ফার্স্টের ভূমিকাটা আসলে কি। এখানে পাইথন ভেরিয়েবল এন্ড ডাটা টাইপের ভূমিকাটা কি সেটা আমি যদি একটু শর্ট এক্সপ্লেন করি। প্রোগ্রাম সাধারণত ডাটা নিয়ে কাজ করে। হ্যাঁ, আরেকটা বিষয়, তোমাদের যদি আমার কথা শোনা না যায় সো কমেন্ট বক্সে জানাতে পারো। সো প্রোগ্রাম সাধারণত কি ডাটা নিয়ে কাজ করে, কি নিয়ে কাজ করে, ডাটা নিয়ে কাজ করে। প্রোগ্রাম ব্যবহারের জন্য ডাটাকে প্রথমে কোথায় সংরক্ষণ করা হয়? আমরা জানি প্রোগ্রামকে ব্যবহারের জন্য ডাটাকে প্রথমে সংরক্ষণ করা হয় মেমোরিতে, এবং প্রয়োজনে সেই মেমোরি থেকে কি করা যায়, সেই ডাটাগুলোকে উত্তোলন এবং করে এবং কাজে লাগানো যায়। দেখো, কিছু লো লেভেল ল্যাঙ্গুয়েজ আছে যেগুলা কি করা হয়, ডাটাগুলা সরাসরি মেমোরিতে বিট, বাইট এবং মেমোরি অ্যাড্রেস ব্যবহার করে, যা বড় বড় প্রোগ্রামের জন্য জটিল এবং কষ্টসাধ্য হয়ে যায়। যেগুলো তোমার কিছু কিছু লো লেভেল ল্যাঙ্গুয়েজ আছে, এরা সাধারণত কি করে, মেমোরিতে ডাটাগুলো সংরক্ষণ করা হচ্ছে বিট, বাইট এবং মেমোরি অ্যাড্রেস ব্যবহার করে। কারণ এই জন্য কি হয়, এই বড় বড় প্রোগ্রামের জন্য জটিল এবং কষ্টকর হয়ে যায়। কারণ লক্ষ লক্ষ অ্যাড্রেসের মধ্যে কখন কোন অ্যাড্রেসে কোন ডাটা রাখা হলো তা মনে রাখা সম্ভব হয় না। এই অসুবিধা দূর করার জন্য এবং প্রোগ্রামকে সহজ করার লক্ষ্যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের বিট বা বাইট ও মেমোরি অ্যাড্রেসের পরিবর্তে ভেরিয়েবল ব্যবহার করা হয়। এখন আমরা জানবো যে আসলে ভেরিয়েবলটা কি। ভেরিয়েবল হলো প্রোগ্রাম কর্তৃক দেওয়া কয়েকটা বিট বা বাইট সংরক্ষণের জন্য মেমোরি স্পেসের নাম, যে নামের অধীনে কি থাকবে, ডাটা রাখা যায় বা ডাটা সংরক্ষণ করা যায়। এই ক্ষেত্রে কি হয়, প্রোগ্রামার বা প্রোগ্রাম ব্যবহারকারী জানার দরকার নেই যে মেমোরি কোন অ্যাড্রেসে কোন ডাটা রাখা হয়েছে। এই ক্ষেত্রে যারা আমরা প্রোগ্রামার আছি বা আমরা যারা ব্যবহারকারী আছি, সো আমাদের সেটা মনে রাখার প্রয়োজন নাই যে কোন অ্যাড্রেসে বা কোন ঠিকানায় কোন ডাটাটা থাকলো। এটা অটোমেটিকলি কি করে নেয়, সেটা ভেরিয়েবলের মাধ্যমে অটোমেটিকলি সে সেট করে নেয়। মানে মূল কথা হচ্ছে, ভেরিয়েবলটা যদি আমি সহজ ভাষায় বলি, যে ভেরিয়েবলটা হচ্ছে এমন একটি পাত্রের ন্যায় যেখানে কি ডাটাগুলোকে কি করা যায়, সংরক্ষণ করা যায় এবং প্রয়োজনে সেটা কি করা যায়, প্রয়োজনে সেটাকে আমরা ব্যবহার করতে পারি। এরপর আসো টোকেন। ঠিক আছে, টোকেনটা কি, টোকেনটা আমাদেরকে জানতে হবে। টোকেন হচ্ছে তোমার, টোকেনের ইংরেজি শব্দটির বাংলা অর্থ হচ্ছে প্রতীক বা চিহ্ন। ঠিক আছে, টোকেনের ইংরেজি বাংলা অর্থ হচ্ছে কি, প্রতীক বা চিহ্ন। যে কোনো প্রোগ্রাম কতগুলা স্টেটমেন্ট নিয়ে গঠিত, যে কোনো প্রোগ্রাম কতগুলা স্টেটমেন্ট নিয়ে গঠিত, আবার প্রতিটি স্টেটমেন্ট কতগুলো ওয়ার্ড এবং ক্যারেক্টারের সমষ্টি। পাইথনের প্রোগ্রামে ব্যবহৃত এর ওয়ার্ড বা ক্যারেক্টার ও সিম্বল সমূহকে একত্রে আমরা কি বলবো, টোকেন বলবো। ঠিক আছে, অতি সংক্ষিপ্তের জন্য আসতে পারে টোকেন কি বা ভেরিয়েবল কি। এরপর আমরা জানবো আসলে কিওয়ার্ড কি। কিওয়ার্ড আমরা গত ক্লাসেই জেনেছি, তারপরেও হচ্ছে আমি এখন আরেকটু বলতেছি সবার মনে রাখার সুবিধার্থে। আমার কথা কি শোনা যাচ্ছে? একটু বলবা কমেন্টসে, যদি কেউ বলতা তাহলে হয়তো আর একটু ভালো হইতো। আচ্ছা, কিওয়ার্ডটা কি? কিওয়ার্ড হলো কতগুলা সংরক্ষিত শব্দ কম্পাইলের নিকট যাদের বিশেষ অর্থ আছে। আমি আগেই বলেছি যে কিওয়ার্ড হলো কতগুলা সংরক্ষিত শব্দ কম্পাইলের নিকট যাদের বিশেষ অর্থ রয়েছে এবং যাদেরকে কোনো ভেরিয়েবল, কনস্ট্যান্ট, ফাংশন, মডিউল কিংবা অবজেক্টের নাম ব্যবহার করা যাবে না।
মানে এই কিওয়ার্ডকে তুমি ফাংশন বা কনস্ট্যান্ট বা ভেরিয়েবল হিসেবে বা মডিউল হিসেবে তুমি এটাকে কি করতে পারবে না, ব্যবহার করতে পারবে না। সো আমরা গত ক্লাসেও জেনেছি যে আসলে পাইথনে কিওয়ার্ড 33টা কিওয়ার্ড রয়েছে, ঠিক আছে, যেমন ইফ, ইলস, ইলিফ, তারপরে হচ্ছে আরো অনেক কিওয়ার্ড আছে আর কি, ঠিক আছে। তারপরে আছে দেখা যাচ্ছে তোমার ফলস, ব্রেক, ক্লাস, তারপর হচ্ছে কন্টিনিউ, ডেফ, ডেল, এই জিনিসগুলো হচ্ছে পাইথনের কিওয়ার্ড। মোট পাইথনে কিওয়ার্ড আছে 33টা, পরীক্ষায় আসতে পারে কিন্তু, ঠিক আছে, যে পাইথনে কিওয়ার্ড কতগুলা বা কতটি কিওয়ার্ড আছে। এরপর আসে অপারেটর। অপারেটর আমরা নেক্সটে পড়বো ইনশাল্লাহ। তারপর আমি একটু যদি সংজ্ঞাটা দেই, সেক্ষেত্রে কি দাঁড়ায়, অপারেটর হচ্ছে কি, যেসব বিশেষ চিহ্ন বা সিম্বল ব্যবহার করে ডাটা, ভেরিয়েবল বা এক্সপ্রেশনের উপর গাণিতিক বা তুলনামূলক বা যৌক্তিক কার্য সম্পন্ন করা হয় তাদেরকে আমরা অপারেটর বলে থাকি। এরপর আসো অপারেন্ট। অপারেন্টটা কি, অপারেটর যেসব ডাটা, ভেরিয়েবল বা এক্সপ্রেশনের উপর কাজ করে তাদেরকে আমরা অপারেন্ট বলে থাকি। এখন যদি আমি একটু এখানে একটা জিনিস উদাহরণ দেই, তাহলে দেখো, দেখো আমি যদি একটু একটা উদাহরণ দিই অপারেটর এবং অপারেন্টের মধ্যে যদি একটা উদাহরণ দেই, সেক্ষেত্রে কি হতে পারে। দেখো এখানে হচ্ছে কি, এখানে এক্স প্লাস ওয়াই আমি দিলাম, এটা অপারেটর এবং অপারেন্টের মধ্যে উদাহরণ দিলে আরেকটু বুঝতে পারবা। এক্স প্লাস ওয়াই একটা ওয়ার্ড লিখলাম, সেটাতে কি বোঝাচ্ছে, এখানে এক্স এবং ওয়াই হলো অপারেন্ট, এই এক্স এবং ওয়াই হচ্ছে কি অপারেন্ট, আমরা অপারেন্ট হিসেবে চিহ্নিত করবো, এবং প্লাসটা হচ্ছে কি অপারেটর। এটাই মূলত এই অপারেটর অপারেন্টের উদাহরণ। তারপর আমরা আসি প্রতীক। প্রতীক তো আমরা জানলাম যে টোকেনকে আমরা প্রতীক বলতে পারি। সংকেত হচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক বিভিন্ন সিম্বল বা সিগন্যাল আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি ভূমিকাতে। তারপর আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি, ডাটা ও টোকেন। এখানেও কিন্তু আছে ডাটা এবং টোকেন। দেখো ডাটা কি, ডাটা হচ্ছে আমরা প্রোগ্রামে ব্যবহৃত যে কোনো মানকেই আমরা ডাটা বলবো বা ভ্যালু বলে থাকি, ঠিক আছে। প্রোগ্রামিং এ বিভিন্ন ডাটা নিয়ে আমরা কাজ করতে পারি, প্রোগ্রামিং এ আমরা বিভিন্ন ডাটা নিয়ে কাজ করতে পারি। প্রোগ্রাম চালানোর সময় সব ডাটাই মেমোরিতে কি করা হয়, সংরক্ষিত করা হয়, এবং বিভিন্ন টাইপের ডাটা মেমোরিতে ভিন্ন ভিন্ন বাইটের জায়গা দখল করে। তোমার বিভিন্ন ধরনের ডাটা টাইপ আছে, বিভিন্ন ধরনের ডাটা বিভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন বাইটে সে জায়গা দখল করে মেমোরিতে। কোন ধরনের ডাটা মেমোরিতে কত বাইট জায়গা দখল করবে, ধরো একটা তুমি ডাটা আছে, সেই ডাটাটা মেমোরিতে কত ধরনের মানে কত বাইট জায়গা দখল করে নেবে, সেটা কম্পাইলারের উপর নির্ভর করে। আমরা জানি যে পাইথনের জন্য কম্পাইলার হিসেবে কি ব্যবহৃত হয়, আমরা জানি পাইথনের জন্য কম্পাইলার হিসেবে ইন্টারপ্রেটার ব্যবহৃত হয়ে থাকে। দেখো উদাহরণ যদি বলি, পূর্ণ সংখ্যা, তারপর হচ্ছে প্রকৃত সংখ্যা, বিভিন্ন বর্ণ সংখ্যা, এগুলো হচ্ছে ডাটার উদাহরণ। তারপর আসো, পাইথনে ব্যবহৃত ডাটা সমূহ, বিভিন্ন ধরনের ডাটা সমূহ মূলত ক্যারেক্টার ব্যবহার করে লিখতে হয়। তোমার এই ডাটা সমূহ আবার বিভিন্ন ক্যারেক্টারে লিখতে হয়। ক্যারেক্টার 4টি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে বর্ণ, সংখ্যা, বিশেষ ধরনের ক্যারেক্টার এবং হোয়াইট স্পেস। এগুলো হচ্ছে তোমার ডাটার ক্যারেক্টার আর কি। তারপর আসো টোকেন। টোকেনের সংজ্ঞা আমি অলরেডি দিয়ে দিয়েছি, তারপরে যদি আরেকটু বলি যে টোকেন ইংরেজি শব্দ, বাংলা অর্থ হচ্ছে কি প্রতীক বা চিহ্ন। যে কোনো প্রোগ্রামে কতগুলো স্টেটমেন্ট নিয়ে গঠিত, আবার প্রতিটি স্টেটমেন্ট কতগুলো ওয়ার্ড বা ক্যারেক্টারের সমষ্টি। পাইথনে ব্যবহৃত ওয়ার্ড বা ক্যারেক্টার ও সিম্বল সমূহকে একত্রে আমরা টোকেন বলতে পারি, ঠিক আছে। টোকেন আবার কতগুলো স্টেটমেন্ট, টোকেন এবং ব্যবহারের জিনিস কিভাবে হয় সেটা আমরা এখন দেখব। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? একটু বললা না তো কেউ?
দেখো কিওয়ার্ডের ব্যবহারটা আসলে কি, কিওয়ার্ড মূলত আমরা প্রোগ্রামে কোড লেখার জন্য ব্যবহার করে থাকি। তারপর আছে আইডেন্টিফায়ারটা কেন ইউজ করা হয়? ভেরিয়েবল, তারপর হচ্ছে ফাংশন, স্ট্রাকচার, ক্লাস ইত্যাদি নামকরণের জন্য ভেরিয়েবল আমরা ব্যবহার করে থাকি। তারপরে হচ্ছে কি স্ট্রিং, প্রোগ্রামে একগুচ্ছ ক্যারেক্টার নিয়ে কাজ করার জন্য এই স্ট্রিংটা আমরা ব্যবহার করে থাকি। তারপর হচ্ছে পাংচুয়েটর, কিওয়ার্ড, আইডেন্টিফায়ার, অপারেটর ও অপারেন্ডের মধ্যে পার্থক্য করার জন্য আমরা এই পাংচুয়েটরটা ব্যবহার করে থাকি। তারপরে হচ্ছে স্পেশাল সিম্বল, কিছু বিশেষ কাজ আছে, স্পেশাল কিছু কাজ আছে, বিশেষ কাজে আমরা এই স্পেশাল সিম্বলগুলা ইউজ করে থাকি। তারপর হচ্ছে অপারেটর এবং এক্সপ্রেশন, বিভিন্ন গাণিতিক ও যৌক্তিক অপারেশন সম্পূর্ণ করার জন্য আমরা এই অপারেটর, অপারেন্ড ও এক্সপ্রেশন ব্যবহার করে থাকি। আমরা অলরেডি অপারেটর এবং অপারেন্ড সম্পর্কে জানছি এবং সেটা উদাহরণ আমরা দেখছি। এরপর আসে হচ্ছে ভেরিয়েবল, এবং ভেরিয়েবলের মান কিভাবে আমরা নির্ধারণ করব। ভেরিয়েবলের সংজ্ঞা আমি অলরেডি দিয়ে দিয়েছি। তারপর আরেকটু যদি বলি যে ভেরিয়েবল হচ্ছে কম্পিউটার মেমোরি, সেই নির্ধারিত জায়গা যেখানে বিভিন্ন মান জমা রাখা যায়। যেমন নাম্বার সমান সমান 10, এখানে নাম্বার হচ্ছে কি, এখানে নাম্বারটা হচ্ছে একটা ভেরিয়েবলের নাম। এই ভেরিয়েবলের মধ্যে একটা মান দেওয়া আছে 10, ঠিক আছে, তার মানে এই নাম্বার নামক ভেরিয়েবলে একটা মান আছে 10। তারপর হচ্ছে নেম, ঠিক আছে, নেম নামক একটা ভেরিয়েবলে নাম আছে হচ্ছে রহিম। তারপরে দেখো আমরা এখানে ভেরিয়েবলের মানটাকে কিভাবে নির্ধারণ করতে পারি। ঠিক আছে, দেখো পাইথনে সমতা চিহ্নের মাধ্যমে কোনো ধরনের মান ভেরিয়েবল হিসেবে স্টোর করা যায়। এক্ষেত্রে আলাদা করে কোনো ডিক্লারেশনের প্রয়োজন হয় না। তুমি এই সমতা চিহ্ন, পাইথনে এই সমতা চিহ্নের মাধ্যমে তুমি এই ভেরিয়েবলটা কি করতে পারো, মানটাকে তুমি স্টোর করতে পারো, ভ্যালুটাকে অ্যাসাইন করতে পারো। কিন্তু আলাদা অন্যান্য ল্যাঙ্গুয়েজের মতো আলাদা ডিক্লারেশনের প্রয়োজন হয় না ভেরিয়েবল ডিক্লারেশনের ক্ষেত্রে এই পাইথনে। দেখো সমতা চিহ্নের যে বাম পাশে, এই যে সমতা চিহ্নের বাম পাশে যে সংখ্যাটা আছে সেটাকে আমরা ভেরিয়েবলের নাম হিসেবে চিহ্নিত করব, এবং ডান পাশে যে সংখ্যাটা থাকবে সেটাকে আমরা ভেরিয়েবলের মান হিসেবে নির্দেশ করব। এটা হচ্ছে নাম, ভেরিয়েবলের নাম, আর এটা হচ্ছে ভেরিয়েবলের মান। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে জানাবা। তারপরে চলে যাই হচ্ছে, দেখো একটা আমি উদাহরণ দিছি, নাম ইকুয়াল টু 10, ঠিক আছে, নাম নামক একটা ভেরিয়েবলে মান দেওয়া আছে কত, 10, প্রিন্ট করতে হবে নাম, ঠিক আছে। তাহলে এই নাম্বার নামক এই ভেরিয়েবলকে প্রিন্ট করতে বলছে, তাহলে প্রিন্ট যদি করতে বলে তাহলে দেখো নাম্বার নামক ভেরিয়েবলে মান কত দেওয়া আছে, 10, তাহলে যদি আমরা প্রিন্ট করি তাহলে সেটার মান কত চলে আসবে, 10 চলে আসবে। আবার দেখো প্রিন্টে যদি করতে বলে যে নাম্বার ইকুয়াল টু 2, তাহলে নাম্বারের মান এখানে কত দেওয়া আছে, নাম নামক ভেরিয়েবলের মান এখানে কত দেওয়া আছে, 10 ইন্টু 2, তার মানে কি এই মানের সাথে তোমার 2 গুণ করে দিলে এর আউটপুটটা বের হয়ে আসবে। যদি এখানে 10 না থেকে 20 থাকতো, এখানে যদি ধরো 10 না থেকে আমরা এখানে যদি ধরো 30 দিতাম, সেক্ষেত্রে কি হতো, তাহলে আউটপুটটা কি 10 আসতো, কখনো না, এর আউটপুট কত আসতো, 30 আসতো। তাহলে এই যে এখানে তোমার এই যে নাম্বার ইকুয়াল নাম্বার ইন্টু 2, তাহলে এখানে এর মানটা কত আসতো, এর মান আসতো কত, এর মান আসতো 60। তারপর দেখো প্রিন্ট নাম্বার প্লাস 5, তারপরে নাম্বার এখানে কত দেওয়া আছে, মান কত দেওয়া আছে 60, 60 এর সাথে আমরা 5 যদি যোগ করি সেক্ষেত্রে আউটপুট কত আসবে, 65। আশা করি বুঝতেছো বা বুঝতে পারছো। এইভাবে আমরা এই ভেরিয়েবলের মানটাকে নির্ধারণ করতে পারি। তারপরে দেখো ভেরিয়েবলের মান পূর্ণ নির্ধারণ, এটা কাকে বলে এটা আমরা একটু জানি, যে পাইথনে কোনো ভেরিয়েবলের মধ্যে একাধিক বা নতুন ভ্যালু স্টোর করা যায়। তোমার এই পাইথনে কি করতে পারো, ভেরিয়েবলের মধ্যে একটা ভেরিয়েবলের মধ্যে তুমি একাধিক ভ্যালু মানে একাধিক মান তুমি অ্যাসাইন করতে পারো বা স্টোর করতে পারবা। এইভাবে কোনো ভেরিয়েবলের মান বারবার নির্ধারণ করার এই প্রক্রিয়াটি হচ্ছে রিঅ্যাসাইনমেন্ট অফ ভেরিয়েবল বা ভেরিয়েবলের মান পুনর্নির্ধারণ। কি বলছে, তোমার একটা ভেরিয়েবলের মধ্যে তুমি একাধিক মান কি করতে পারবা, স্টোর করতে পারবা, নতুন নতুন ভ্যালু স্টোর করতে পারবা। সেক্ষেত্রে কি হতে পারে, সেক্ষেত্রে হচ্ছে তুমি যখন একাধিক ভ্যালু স্টোর করবা, সেক্ষেত্রে তোমার এখানে দেখো x নামক একটা ভেরিয়েবলে মান দেওয়া আছে কত, 110, ঠিক আছে। এখন দেখো প্রিন্ট করতে বলছে কি x এর মান তাহলে কত আসবে, 110। আবার সরি কই গেল,
তারপরে দেখো এখানে এক্স নামক একটা ভেরিয়েবলে তুমি নাম হিসেবে কাকে রাখতে পারো, করিমকে রাখতে পারো। প্রিন্ট কে করবে, করিম। তাহলে এই যে তোমার একটা ভেরিয়েবলের নামের মধ্যে তুমি একাধিক ভ্যালু অ্যাসাইন করতেছো, এটাই হচ্ছে তোমার কি ভেরিয়েবলের মান পুনর্নির্ধারণ। তারপর আসো এই পাইথনের ভেরিয়েবলের নামকরণের নিয়মাবলীগুলো কি কি। ঠিক আছে, এখন দেখো কম্পাইলার সীমাবদ্ধতার কারণে পাইথনে ভেরিয়েবল লেখার সময় বেশ কিছু নিয়ম কানুন ভেরিয়েবলে ডিক্লেয়ার করতে হয়। তোমার প্রত্যেকটা জিনিসেরই একটা রুলস আছে, সবকিছু জিনিসেরই একটা রুলস আছে। সেক্ষেত্রে আমরা পাইথনে ভেরিয়েবলের কিছু নামকরণে কিছু রুলস বা নিয়মাবলী আছে, সেগুলা কি দেখো। এক নাম্বারটা হচ্ছে কি, ভেরিয়েবলের নামের মধ্যে কোনো খালি জায়গা বা স্পেস রাখা যাবে না। ভেরিয়েবলের নামের মধ্যে সাপোজ এখানে রেক্টেঙ্গেল দেওয়া আছে, রেক্টেঙ্গেলের মধ্যে যদি আমি একটা স্পেস রাখি, সেটা কিন্তু এখানে যদি আমি একটা স্পেস দিই তাহলে কিন্তু হবে না, তাহলে কি সেটা তোমার ভেরিয়েবলের নামকরণের মধ্যে পড়ে না, মানে নিয়মাবলীর মধ্যে পড়ে না। যার ফলে কি করতে হবে, যে ভেরিয়েবলের নামের মধ্যে কোনো খালি জায়গা বা স্পেস রাখা যাবে না, যেমন রেক্টেঙ্গল এরিয়া, ফার্স্ট নাম্বার, সামেশন ভ্যালু ইত্যাদি। ঠিক আছে, এই যে দেখো এখানে কিন্তু একটা স্পেস রাখা আছে, তুমি এখানেও যদি স্পেস দেও তাহলে হবে না, বা এখানে যদি স্পেস দেওয়া হয় যে মাঝখানে যদি স্পেস রাখো সেক্ষেত্রেও কিন্তু হবে না। দুই নাম্বারটা হচ্ছে কি, ভেরিয়েবল নাম লেখার ক্ষেত্রে প্রথম অক্ষর অবশ্যই কি হতে হবে, আলফাবেটিক লেটারে হতে হবে, আপার কেস অর লোয়ার কেস, অথবা কি করতে হবে, আন্ডারস্কোর হবে। মানে ভেরিয়েবলের নাম লেখার ক্ষেত্রে যেমন নাম্বার, লেন্থ, ওয়াইড, লেন্থ লেখা যাবে, কিন্তু ফার্স্ট নাম্বার তুমি কিন্তু চাইলে এই যে আলফা মানে তোমার এই লেটারের আগে কোনো ওয়ার্ডের আগে তুমি এই যে ফার্স্ট নাম্বার বা আন্ডার @ বা তোমার পার্সেন্টেজ এই জিনিসগুলো ব্যবহার করতে পারবে না। এই জিনিসগুলো ব্যবহার করলে সেটা তোমার ভেরিয়েবলের নামকরণের নিয়মের মধ্যে পড়ে না। যদিও ভেরিয়েবলের শুরুতে আন্ডারস্কোর ব্যবহার করা যায়, কিন্তু পাইথনে কনভেনশন হচ্ছে ভেরিয়েবলের নাম সবসময় লোয়ার কেস লেটার দিয়ে শুরু করতে হবে। তার মানে পাইথনে সবসময় তোমাকে কি করতে হবে, লোয়ার কেস লেটার দিয়ে শুরু করতে হবে প্রথম ওয়ার্ডটা, এটা সবসময় মনে রাখতে হবে। তারপর আসো যে পাইথনের প্রথম অক্ষর যে কোনো লেটার আন্ডারস্কোর নাম্বার ব্যবহার করা যাবে, মানে পাইথনের প্রথম অক্ষর যে কোনো লেটার আন্ডারস্কোর নাম্বার ব্যবহার করা যাবে, যেমন নাম্বার 1 মানে তোমার প্রথম অক্ষরের পরে, ঠিক আছে, ধরো এখানে নাম্বারটা হচ্ছে কি প্রথম অক্ষর, দেন তুমি এই যে 1 বা আন্ডারস্কোর, বা তুমি চাইলে কি করতে পারো নাম্বারগুলা বা আন্ডারস্কোর ব্যবহার করতে পারো। ঠিক আছে, কিন্তু তুমি যদি এই যে ফার্স্টে যদি বসাও, নাম্বারের আগে যদি সাপোজ সংখ্যা বসাও তাহলে কিন্তু হবে না, যেটা আমরা এই যে 2 নাম্বার ইয়াতে দেখে আসলাম, নিয়মাবলীতে দেখে আসলাম। তারপর আসো আন্ডারস্কোর, 4 নাম্বার। আন্ডারস্কোর ভেরিয়েবল ছাড়া অন্য কোনো বিশেষ চিহ্ন, এই যে আন্ডারস্কোর ছাড়া অন্য কোনো বিশেষ চিহ্ন, হ্যাঁ, যেমন @, হ্যাশ, সাইন, পার্সেন্টেজ, তারপর হচ্ছে এন্ড, তারপরে অপারেটরগুলো যে জিনিসগুলো আছে, স্কোয়ার ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট যে জিনিসগুলো আছে, এগুলা কি করা যাবে না, ব্যবহার করা যাবে না, শুধুমাত্র আন্ডারস্কোরই তুমি ব্যবহার করতে পারো। দেখো যেমন এইচ, হ্যাশ, আর হ্যাশ, ইমেইল @, এই জিনিসগুলা কি করা যাবে না, ব্যবহার করা যাবে না। 5 নাম্বারটা কি হচ্ছে, পাইথন একটা কেস সেনসিটিভ লেটার, তাই এতে লেটার, আপার কেস লেটার এবং এর লোয়ার কেস লেটারে ভিন্ন ভিন্ন অর্থ বিদ্যমান। পাইথন কি, এর আগে আমি বলেছিলাম যে পাইথনটা হচ্ছে কেস সেনসিটিভ লেটার, তাই লেটার, আপার কেস লেটার এবং লোয়ার কেস লেটার ভিন্ন ভিন্ন অর্থ প্রদান করে। তোমার আপার কেস লেটারটা একটা ভিন্ন মানে আলাদা অর্থ মানে করে আলাদা অর্থ প্রকাশ করে, লোয়ার কেসটা কি আলাদা আলাদা অর্থ প্রকাশ করে। অর্থাৎ এরিয়া দেখো বড় হাতের এ দিয়ে কিন্তু এরিয়া শুরু হয়েছে, এবং স্মল লেটার দিয়ে এরিয়া মাঝখানেটা, আবার কি লাস্টেরটা হচ্ছে স্মল লেটার দিয়ে সরি ক্যাপিটাল লেটার দিয়ে এরিয়া লেখা হয়েছে ইত্যাদিকে ভিন্ন ভিন্ন ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করা যাবে। মানে এইভাবে তুমি যদি লেখো সেক্ষেত্রে তোমার ভেরিয়েবল ডিক্লারেশনের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। বাট তুমি যদি এই যে এরকম ভাবে লেখো, এরিয়া বড় হাতের লেখলা ক্যাপিটাল লেটারে, আবার এরিয়া ক্যাপিটাল লেটারে লেখলা, সেক্ষেত্রে কিন্তু সেটা ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করা যাবে না। ক্লিয়ার? এটাই হচ্ছে কেস সেনসিটিভ, আলাদা আলাদা অর্থ বহন করে, কিন্তু এখানে তো আলাদা আলাদা অর্থ বহন করতেছে না, সে কি একই অর্থ বহন করতেছে। তারপরে দেখো পাইথনে ভেরিয়েবলের নাম হিসেবে এর কিওয়ার্ড সমূহকে ব্যবহার করা যাবে না। পাইথনে তুমি ভেরিয়েবলের নাম হিসেবে তুমি কি ব্যবহার করতে পারো না, এদের কিওয়ার্ড যেগুলো আছে 33টা কিওয়ার্ড আছে, কিওয়ার্ডগুলো তুমি ব্যবহার করতে পারো, যেমন ইফ, ইলস ইফ, ইলিফ, ফর, হোয়াইল, ব্রেক, কন্টিনিউ, এক্সপেক্ট, এস, ইন, ট্রু, নান, ডেফ, ডেল, ক্লাস ইত্যাদি এই জিনিসগুলো কি করতে পারবো না, ব্যবহার করতে পারবো না।
তারপরে দেখো ভেরিয়েবলের নাম হিসেবে অর্থবোধক নাম ব্যবহার করা যুক্তিযুক্ত। তোমার ভেরিয়েবলের নাম হিসেবে কি করা দরকার, মানে তুমি যে ভেরিয়েবলের নামটা ব্যবহার করবা সেটা অবশ্যই অর্থবোধক হওয়াটাই বেটার। কারণ হচ্ছে যে অনর্থক নাম পরিহার করাই শ্রেয়। যেমন আয়তক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করতে চাও, এটার ভেরিয়েবল হিসেবে তুমি নাম হিসেবে কি লেন্থ, ওয়াইড, রেক্টেঙ্গেল এরিয়া ব্যবহার করতে পারো। কিন্তু তুমি যদি সেক্ষেত্রে ওই রেক্টেঙ্গেল এরিয়ার ক্ষেত্রে যদি তুমি এ বা বি বা আর ব্যবহার করো তাহলে কিন্তু সেটা পূর্ণ অর্থবোধক বা পূর্ণ অর্থ কিন্তু বোঝাচ্ছে না। এই জিনিসগুলা সবসময় যুক্তিসঙ্গত হতে হবে, ঠিক আছে। নামগুলো অবশ্যই তোমার নামের সাথে যুক্তি থাকতে হবে, এরকম নামকে আমরা ভেরিয়েবলের নাম হিসেবে ডিক্লেয়ার করবো আর কি। আশা করি বুঝতে পারতেছ, না বুঝলে কমেন্ট বক্সে জানাবা, ঠিক আছে। এরপর আসো একাধিক ভেরিয়েবলের মান নির্ধারণ। আমরা একাধিক ভেরিয়েবলের মান কিভাবে নির্ধারণ করতে পারি, ঠিক আছে। দেখো পাইথনে একই লাইনে একাধিক ভেরিয়েবল ডিক্লারেশনের সুবিধা প্রদান করে, মানে পাইথন একই লাইনে, পাইথনই শুধু কি একই লাইনে একাধিক ভেরিয়েবলের ডিক্লারেশনের সুবিধা প্রদান করে। এতে একাধিক ভেরিয়েবলের জন্য একটা নির্দিষ্ট মান স্টোর করা যায়, আবার একাধিক ভেরিয়েবলের জন্য যথাক্রমে মানও একসাথে স্টোর করা যায়। পাইথনে ভেরিয়েবল ডিক্লারেশন এই পদ্ধতিকে মাল্টিপল ভেরিয়েবল বা অ্যাসাইনমেন্ট বলে। পরীক্ষায় আমি দিতে পারি মিড টার্মে যে একাধিক ভেরিয়েবল মান নির্ধারণ কাকে বলে, ঠিক আছে। এখান থেকে কোশ্চেন করতে পারি, সেক্ষেত্রে একটু ভালো করে দেখে নিবা। দেখো আমরা যদি একটু কি বলে উদাহরণটা দেখি তাহলে কিন্তু আমাদের কিন্তু আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে এ বি সি, এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি ইকুয়াল টু 10, ঠিক আছে। এখানে কিন্তু তিনটা নামের একটা মাত্র ভ্যালু দেওয়া আছে। তার মানে কি বোঝাচ্ছে, এখানে এর মানও হচ্ছে 10, বির মানও হচ্ছে 10, সির মানও কিন্তু 10 বোঝাচ্ছে। এবং কি দেখো এ কমা বি কমা সি ইকুয়াল টু 30, 20 শুভ, এখানে কিন্তু একই অর্থ বোঝাচ্ছে না, এখানে একই মানে মান বুঝাইছে, বাট এখানে কিন্তু এই ভেরিয়েবল গুলার একই মান বুঝায় নাই। তার মানে বুঝতে হবে এর মান হচ্ছে কত 20, বির মান হচ্ছে এর মান হচ্ছে 30, বির মান হচ্ছে কি 20 এবং সির মান হচ্ছে কি শুভ, ঠিক আছে। এরপর আসো, এরপরে একটু বুঝছো তো যে একাধিক ভেরিয়েবলের মান কিভাবে নির্ধারণ করা হয়। সাপোজ আবার বলতেছি এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি ইকুয়াল টু 10, তার মানে আমরা তো নরমালি বুঝতে আছে যে এর মানও যা, বির মানও যা, সির মানও তা, কারণ এখানে টোটাল মান দেওয়া আছে 10, তার মানে এর মানও 10, বির মানও 10, সির মানও 10। আবার দেখো আরেকটা উদাহরণ যদি আমরা দেখি এ কমা বি কমা সি ইকুয়াল টু 30, 20 শুভ, এক্ষেত্রে কি হতে পারে, তার মানে এখানে আলাদা আলাদা ভাবে কি করে দিছে, সে মানগুলা আলাদাভাবে অ্যাসাইন করে দিছে। যেমন এ ইকুয়াল টু কত, তাহলে এর মান কত হবে 20 হবে, বির মান কত হবে এর মান 30 হবে, বির মান কত হবে 20 হবে এবং সির মান কি আসবে শুভ আসবে। এটাই হচ্ছে একাধিক ভেরিয়েবল মান নির্ধারণ। এরপর আসো ডাটা টাইপ। ডাটা টাইপটা কি, আসলে প্রোগ্রামিং মানে হচ্ছে ডাটা প্রসেসিং। আমরা জানি যে প্রোগ্রামিং মানে হচ্ছে কি ডাটা প্রসেসিং। আমরা ডাটা ছাড়া কি করতে পারি না, প্রোগ্রামিং কল্পনা করতে পারি না। ডাটা ছাড়া আমরা প্রোগ্রামিং কল্পনা করতে পারি না। কম্পিউটারে কোনো প্রোগ্রাম লিখতে হলে কম্পিউটার অবশ্যই নির্দিষ্ট প্রোগ্রামের জন্য ডাটা ইনপুট। আমরা যদি কম্পিউটারে কোনো প্রোগ্রাম লিখি সেক্ষেত্রে ওই প্রোগ্রামের জন্য কি করতে হবে, নির্দিষ্ট ডাটাগুলোকে ইনপুট দিতে হবে। আর এই প্রোগ্রামে ব্যবহৃত যে কোনো মানই হচ্ছে কি ডাটা। পাইথনে ইন্টিজার, ফ্লোটিং পয়েন্ট, ক্যারেক্টার, স্ট্রিং, লজিক্যাল ইত্যাদি প্রায় সব ধরনের ডাটা নিয়ে কাজ করে থাকে। পাইথন কি নিয়ে কাজ করে থাকে, কি টাইপ ডাটা নিয়ে কাজ করে থাকে, ইন্টিজার টাইপ ডাটা, ফ্লোটিং পয়েন্ট, তারপর হচ্ছে ক্যারেক্টার, তারপর হচ্ছে স্ট্রিং ও লজিক্যাল, এই ধরনের ডাটা নিয়ে কাজ করে থাকে, ঠিক আছে। ডাটার মান, ধরন এবং মেমোরি স্পেস সংরক্ষণের ভিত্তিতে পাইথনে 5 ধরনের স্ট্যান্ডার্ড ডাটা টাইপ রয়েছে। 5 ধরনের স্ট্যান্ডার্ড ডাটা টাইপ রয়েছে: নাম্বার বা সংখ্যা, স্ট্রিং, লিস্ট, তারপর ডিকশনারি। 5 ধরনের ডাটা টাইপ, সেটা হচ্ছে কি সংখ্যা, স্ট্রিং, লিস্ট, তারপর ডিকশনারি। এখন দেখো নাম্বার বা সংখ্যাটা কি, ঠিক আছে। নাম্বার হচ্ছে কি, নাম্বার হচ্ছে যে কোনো প্রকারের সংখ্যা। আমরা নাম্বার মানে তো সংখ্যা জানি, নাম্বার হচ্ছে ইংরেজি শব্দ, বাংলা অর্থ কি সংখ্যা। পাইথনে 4 ধরনের সংখ্যা সাপোর্ট করে থাকে। এই সংখ্যা আবার বিভিন্ন ধরনের মানে এই নাম্বারটা আবার বিভিন্ন ধরনের সংখ্যাগুলোকে, বিভিন্ন ধরনের ডাটাগুলোকে সাপোর্ট করে থাকে। যেমন ইন্টিজার নাম্বার, ছোট পূর্ণ সংখ্যা, লং, বড় পূর্ণ সংখ্যা,
তারপর হচ্ছে কি সেটা তোমার কি হেক্সাডেসিমাল হতে পারে, অক্টাল হতে পারে, আকারেও প্রকাশ করা যেতে পারে লংটা। ফ্লোট হচ্ছে কি দশমিক বিশিষ্ট সংখ্যা, কমপ্লেক্স হচ্ছে জটিল সংখ্যা। এখানে যদি আমরা উদাহরণ দেখি, দেখো ইন্টেজার, দেখো পূর্ণ সংখ্যা, ছোট পূর্ণ সংখ্যা 10, 100, তারপর হচ্ছে -786। লংটা হচ্ছে কি, লং মানে তো আমরা এমনিতেই বুঝি যে বড় সংখ্যা। দেখো এখানে অনেকগুলা সংখ্যা কত দেওয়া আছে, দেখো 51924361, তার মানে হচ্ছে এটা অনেক বড় এক ধরনের সংখ্যা। এই জিনিসগুলা আমরা লংকে ইউজ করতে পারি। তারপরে ফ্লট, ফ্লট মানে জানি তো আমরা দশমিক, যেমন 0.0, 15.20, এই জিনিসগুলো হচ্ছে কি দশমিক বিশিষ্ট সংখ্যা। তারপরে কমপ্লেক্স, আমরা জানি যে জটিল যে সংখ্যাগুলো, যেমন 3.14J, বিভিন্ন জটিল সংখ্যাগুলো আমরা এখানে প্রকাশ করছি, উদাহরণ হিসেবে দিয়ে দিচ্ছি। মানে জটিল সংখ্যা প্রকাশের ক্ষেত্রে আমরা কমপ্লেক্স নাম্বারটা ব্যবহার করতে পারি। এটা একটু দেখবা ভালো করে। এরপর আসো স্ট্রিং। স্ট্রিং কিন্তু আমরা গত ক্লাসেও দেখেছি, স্ট্রিংটা আসলে হচ্ছে কি, স্ট্রিং হচ্ছে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের ভেতরে ব্যবহৃত শূন্য বা তার অধিক অক্ষর, সংখ্যা, চিহ্ন বা বর্ণ। স্ট্রিংটা মূল সহজ ভাষায় মনে রাখবো, স্ট্রিংটা হচ্ছে কি কোটেশনের মধ্যে সীমাবদ্ধ থাকে। যেমন এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি সিঙ্গেল কোটেশনের মধ্যে, যেমন একটা সিঙ্গেল কোটেশন, তারপর হচ্ছে ABC, তারপর আরেকটা সিঙ্গেল কোটেশন। আমরা চাইলে এখানে কি করতে পারতাম, অর দিয়ে আমরা কি করতে পারতাম, অর হচ্ছে ডাবল কোটেশনও প্রকাশ করতে পারতাম। সেটা কিভাবে, সাপোজ রহিম, এটা হচ্ছে কি সিঙ্গেল কোটেশনে স্ট্রিং, আর একটা হচ্ছে কি ডাবল কোটেশনে স্ট্রিং। আরেকটা জিনিস মনে রাখবা, স্ট্রিং হচ্ছে তুমি যে কোটেশন দিয়ে শুরু করবা বাক্যটা, ঠিক সেই কোটেশন দিয়ে শেষ করতে হবে। তুমি যদি কি বলে সিঙ্গেল কোটেশন দিয়ে শুরু করো, সিঙ্গেল কোটেশন দিয়ে শেষ করতে হবে। ডাবল কোটেশন দিয়ে শুরু করলে ডাবল কোটেশন দিয়ে শেষ করতে হবে। এটা হচ্ছে স্ট্রিং। স্ট্রিং এর অন্য আরেকটি হচ্ছে সুন্দর একটি মানে একটা উপায় আর কি। এরপর আসো লিস্ট। লিস্টটা কি, লিস্ট হলো ব্র্যাকেট, স্কোয়ার ব্র্যাকেটে আবদ্ধ ও কমা দিয়ে আলাদা করা আইটেম। আমরা যখন একাধিক ডাটা একসঙ্গে রাখতে চাই তখন আমরা লিস্ট ব্যবহার করতে পারি। লিস্ট অর্থ কি, এর বাংলা অর্থ যদি আমি বলি, লিস্ট অর্থ হচ্ছে তালিকা। আমরা বিভিন্ন সময় কি করি, বাজার করতে যাই, মনে করো বাজার করতে গেলে বলি না বাবা মাকে যে বাবা কি কি লাগবে, মা কি কি লাগবে, তখন কি আমরা ওগুলা কি করি, একটা খাতায় লিখে লিস্ট করি না, তালিকা তৈরি করি আর কি। এখানেও এই প্রোগ্রামে দেওয়া লিস্টটা হচ্ছে তুমি যদি করতে চাও, একসাথে একাধিক ডাটা রাখতে চাও, সেক্ষেত্রে আমরা লিস্টে ব্যবহার করতে পারি। আর লিস্টটা তোমার কি করা হয়, লিস্টটা মূলত এই স্কোয়ার ব্র্যাকেট দিয়ে শুরু হয় আর কি, স্কোয়ার ব্র্যাকেট দিয়ে শুরু হয় এবং স্কোয়ার ব্র্যাকেট দিয়ে শেষ হয়। দেখো এখানে আমরা লিস্ট ইকুয়াল টু স্কোয়ার ব্র্যাকেট, তারপর হচ্ছে এটা কি, আমরা একটা স্ট্রিং টাইপ ডাটা নিছি, তারপর একটা ইন্টিজার টাইপ ডাটা নিছি, তারপর হচ্ছে কি ফ্লোট টাইপ ডাটা নিছি, আবার স্ট্রিং টাইপ ডাটা নিছি, ফ্লোট টাইপ ডাটা নিছি। তুমি চাইলে এখানে অনেক ধরনের ডাটা এখানে অ্যাড করতে পারো। এটা হচ্ছে কি লিস্ট হচ্ছে, আমরা মূলত মনে রাখবো লিস্টটা সাধারণত স্কোয়ার ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু হয়। আর আমরা তো জানি এইভাবে আমরা পরীক্ষায় আসলে উদাহরণ দিয়ে দিই। তারপর হচ্ছে কি ট্রাপল। ট্রাপলটা কি, ট্রাপল আর লিস্ট মূলত একই রকম, শুধু পার্থক্য হচ্ছে ট্রাপলে প্যারেনথেসিস ব্যবহৃত হয় কিন্তু লিস্টে ব্র্যাকেট মানে স্কোয়ার ব্র্যাকেট ব্যবহৃত হয়। মূল কথা হচ্ছে ট্রাপলের মধ্যে কি ব্যবহৃত হয়, ট্রাপলের মধ্যে এই প্যারেনথেসিস মানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার দিয়ে মানে ব্যবহার দিয়ে শুরু করতে হয়, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু করতে হয়। তাহলে দেখো লিস্ট আর ট্রাপল কিন্তু একই, বাট একটু পার্থক্য হচ্ছে কি, একটু পার্থক্য হচ্ছে লিস্টটা তোমার স্কোয়ার ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে এবং শেষ করতে হবে, আর এই ট্রাপলটা কি করতে হবে, প্যারেনথেসিস বা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ করতে হবে। এখন পরীক্ষায় আসতে পারে, মনে করো লিস্ট এবং ট্রাপলের মধ্যে পার্থক্য লিখো। দেখো আমরা কিন্তু অলরেডি দুইটা পার্থক্য অলরেডি একটা পার্থক্য এখানে পেয়ে গেছি। কেমন, যে লিস্ট আমরা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে কি করতে পারি, ডিক্লেয়ার করতে পারি, আর ট্রাপলটা আমরা প্যারেনথেসিস বা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডিক্লেয়ার করতে পারি। তারপরে তোমার আরেকটা উদাহরণ যদি আমি দেই, ট্রাপলের মধ্যে তোমার কি করা যায়, কোনো মান পরিবর্তন করতে পারবে না, এই ট্রাপলের মধ্যে কোনো মান পরিবর্তন করতে পারবে না, কিন্তু লিস্টকে তুমি মান আপডেট করতে পারো, লিস্টে মানটা আপডেট করতে পারো। এখানে কিন্তু অলরেডি আমরা দুইটা পার্থক্য পেয়ে গেলাম, পরীক্ষায় আসতে পারে মিড টার্মে। সো একটু ভালো করে বুঝে বুঝে পড়বা। আমি আবার বলতেছি লিস্ট আর ট্রাপলের পার্থক্যটা কি, লিস্টটা হচ্ছে তোমার স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে ডিক্লেয়ার করতে হয়, ট্রাপলটা প্যারেনথেসিস বা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডিক্লেয়ার করতে হয়। লিস্টে তোমার ডাটা কি করা যায়, ডাটাগুলোকে আপডেট করা যায়, ট্রাপলে ডাটাগুলোকে আপডেট করা যায় না বা পরিবর্তন করা যায় না।
দুইটা পার্থক্য। নর্মালি আমরা দুইটা পার্থক্য আমরা এখান থেকে পেয়ে গেলাম। সো এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি দিতে পারি মিড টার্মে, একটু মাথায় রাখবা সবাই। আমি যে জিনিসগুলো পড়াচ্ছি বা যে জিনিসগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলবো, এগুলো থেকেই আমি মিড টার্মে কোশ্চেন করবো, ঠিক আছে? সো একটু ভালো করে ক্লাস করতে হবে মনোযোগ দিয়ে, না বুঝলে কমেন্ট বক্সে কোশ্চেন করতে হবে। আর আমি যে জিনিসগুলো পড়াচ্ছি এগুলো যদি ভালো করে ফলো করতে পারো দেন ভালো মার্ক পাবা ইনশাআল্লাহ, ফাইনালেও ভালো একটা রেজাল্ট পাবা আশা করি। সো এরপর আসো ডিকশনারি। এই পরীক্ষা ডিকশনারিতে পরীক্ষা দিতে পারি যে ডিকশনারি কি, পরীক্ষায় এটাও আসতে পারে যে ডিকশনারিটা কি, ঠিক আছে? ডিকশনারি দিতে পারি, লিস্টও দিতে পারি, ডিকশনারিও দিতে পারি। সো একটু ভালো করে পড়তে হবে। বা পরীক্ষায় দিতে পারি যে উদাহরণ সহ ডিকশনারি ব্যাখ্যা করো, অতি সংক্ষিপ্ত দিতে পারি। দেখো ডিকশনারিটা কি, ডিকশনারিতে কি ভ্যালু জোড়ায় জোড়ায় থাকে, যে কোনো ডাটা টাইপ কি হতে পারে, মানে যে কোনো ডাটা টাইপে তোমার কি হতে পারে, কি হিসেবে কি হতে পারে, যদিও সাধারণ নাম্বার বা স্ট্রিং কি হিসেবে রেকর্ডেড হয়। অন্যদিকে যে কোনো সংখ্যা অবজেক্ট ভ্যালু হিসেবে রেকর্ডেড হতে পারে। ডিকশনারিকে ব্র্যাকেট স্কোয়ার ব্র্যাকেটের সাহায্যে প্রকাশ করা হয় এবং ব্র্যাকেট স্কোয়ার ব্র্যাকেটের সাহায্যে ডিকশনারিতে ভ্যালু অ্যাসাইন করা হয়। ডিকশনারিতে এই স্কোয়ার ব্র্যাকেটের মাধ্যমে আমরা ভ্যালুগুলোকে কি করতে পারি, অ্যাসাইন করতে পারি। আশা করি বুঝতে পারতেছ। এরপর আসা হচ্ছে অবজেক্ট। অবজেক্টটা কি? পাইথনে ডাটাকে অবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করতে পারি। পাইথনে কি ডাটাগুলোকে আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। পাইথনে ডকুমেন্টেশন ডাটা বা ডাটা টাইপকে অবজেক্ট বা অবজেক্ট টাইপও বলা হয়। পাইথনে এই অবজেক্টের সাধারণত বিল্ডিং হিসেবে থাকে, বিল্ড করা থাকে আগে থেকে। এরপর আসা ডাটা টাইপ নিশ্চিতকরণ। আমরা যে ডাটাগুলোকে আমরা ডিক্লেয়ার করতেছি এটা আসলে কি টাইপ ডাটা, এটা নিশ্চিত করার জন্য আমরা কি করতে পারি, এই পাইথনে প্রোগ্রামে কোন ধরনের ডাটা টাইপ ব্যবহার করা হয়েছে তা জানার জন্য আমরা পাইথনে প্যারেনথেসিস ব্র্যাকেট ফাংশনটা ব্যবহার করতে পারি। প্যারেনথেসিস ফাংশনটা আমরা ব্যবহার করতে পারি। যেমন দেখো a ইকুয়াল টু a নামক একটা ভেরিয়েবলের মান কি আছে, 1 আছে। এখন টাইপ কি, টাইপের নাম দিলাম আমরা কি, এই ভেরিয়েবলের নামটা টাইপের মধ্যে দিলাম। টাইপটা হচ্ছে কি a, মানে ভেরিয়েবলের নাম দিলাম। দেখো তাহলে এই যে এর মান কত, 1, 1টা কি ইন্টিজার টাইপ ডাটা। এরপর আসে b ইকুয়াল টু কত, 3.1416। তার মানে আমরা এটা বুঝতেছি কি টাইপের নামটা কি হবে, টাইপের নাম হবে বি, এবং এটা ক্লাসটা কি হবে, এটা আমরা জানি যে এটা ফ্লোট টাইপ ডাটা। এই যে অলরেডি কি ফ্লোট টাইপ ডাটা শো করতেছে। তারপর আসো কি সি নামক একটা ভেরিয়েবলে হেলো ওয়ার্ল্ড। এখানে দেখো হেলো ওয়ার্ল্ডটা কি, হেলো ওয়ার্ল্ড কিন্তু এখানে যে দেখো আমরা সহজেই বুঝতে পারি যদি স্ট্রিংটা আমরা সহজে কিভাবে ধরবো, যদি যেরকম ব্রেক থাকে আর কি, কোটেশন থাকে, ফার্স্ট কোটেশন বা সেকেন্ড কোটেশন যাই থাক, সেটা আমরা সহজে চিহ্নিত করতে পারবো যে এটা আসলে একটা স্ট্রিং। দেখো এটা টাইপ হচ্ছে কি সি, এটা কি টাইপ ডাটা, স্ট্রিং টাইপ ডাটা। এই যে স্ট্রিং টাইপ ডাটা, বুঝছো? আশা করি বুঝতেছো। একটু বাসায় একটু পড়াশোনা করতে হবে, হ্যাঁ? এই সময়টাকে আমাদেরকে কাজে লাগাইতে হবে। এই করোনা এই সিচুয়েশনটাকে আমাদেরকে কাজে লাগাইতে হবে, পড়াশোনা করতে হবে। আমাদের পড়াশোনার অফুরন্ত সময় যাচ্ছে এখন। আমরা এই যে ফেসবুকে বা ঘোরাঘুরি না করে আমরা এই সময়গুলোকে, মূল্যবান সময়গুলোকে কাজে লাগাবো ইনশাল্লাহ। এরপর আসো ডাটা টাইপ কনভার্সন। ডাটা টাইপ কনভার্সনটা কি? এক টাইপ ভেরিয়েবলকে অন্য টাইপ ভেরিয়েবলে কনভার্ট করার প্রক্রিয়াটাই হচ্ছে ডাটা টাইপ কনভার্সন। কি বললাম, এক টাইপের তোমার ভেরিয়েবলকে অন্য টাইপের ভেরিয়েবলে কনভার্ট করাটাই হচ্ছে কি ডাটা টাইপ কনভার্সন। মনে করা ইন্টিজার টাইপ ডাটা আছে, সেটাকে আমি স্ট্রিং এ কিভাবে কনভার্ট করতে পারি, সেটাই হচ্ছে কি ডাটা টাইপ কনভার্সন বলতে পারি আমরা, ঠিক আছে? তোমার কি করা আছে, একে আবার কি বলা হয়, একে টাইপ কাস্টিং ও বলা হয়। পরীক্ষায় আসতে পারে যে টাইপ কাস্টিং কাকে বলে। আমি ডাটা টাইপ কনভার্সন না বলে বললাম যে আমি টাইপ কাস্টিং কাকে বলা হয়, তখন জাস্ট একটু সংখ্যাটা দিয়ে দিলাম। তারপরে দেখো যে পাইথনে এক ধরনের ডাটা টাইপকে অন্য ধরনের ডাটা টাইপে যদি আমরা কি করতে চাই, পরিবর্তন করতে চাই, সেই জন্য কিছু বিল্ট ইন ফাংশন ব্যবহার করা হয়। সেই জন্য কি করা হয়, বিভিন্ন বিল্ট ইন ফাংশন ব্যবহার করা হয়। নিম্নে পাইথনে ব্যবহৃত টাইপ কনভার্সন ফাংশনগুলো বর্ণনা করা হলো। দেখো ইন্টিজার এক্স বেস, এটা কেন ব্যবহার করা হয়, এটা হচ্ছে ফাংশনের নাম, ঠিক আছে? এটার বর্ণনাটা বা এটা কাজটা কি করে, সেটা স্ট্রিং এক্স কে, মানে এক্স নামক ভেরিয়েবলকে পূর্ণ সংখ্যা পরিবর্তন করার জন্য এই ফাংশনটা আমরা ব্যবহার করতে পারি। তারপরে হচ্ছে কি লং বেস। আমরা তো জানি অলরেডি পরে আসছি লং কি, দীর্ঘ কোনো পূর্ণ সংখ্যা ব্যবহার করা হয় লং,
টাইপ ডাটাতে। দেখো স্ট্রিং এক্স কে যদি আমরা একটা দীর্ঘ পূর্ণ সংখ্যা পরিবর্তন করার জন্য এই ফাংশনটি আমরা ব্যবহার করতে পারি। তারপরে ফ্লট, ফ্লট মানে আমরা তো জানি যে দশমিক যুক্ত যে সংখ্যাগুলো আছে। ভেরিয়েবল এক্স কে আমরা দশমিক বিশিষ্ট সংখ্যায় রূপান্তর করার জন্য এই ফাংশনটি আমরা ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে ক্যারেক্টার, ইন্টিজার টাইপ ডাটাকে ক্যারেক্টার টাইপ ডাটায় রূপান্তর করার জন্য এই ফাংশনটি আমরা ব্যবহার করতে পারি, ক্যারেক্টার এক্স ব্যবহার করতে পারি। তারপরে হেক্স, হেক্স অর্থ কি? হেক্সাডেসিমেল। আমরা জানি যে পূর্ণ সংখ্যার মানকে হেক্সাডেসিমেল মানে রূপান্তর করার জন্য এই ফাংশনটি আমরা ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে স্ট্রিং, স্ট্রিং অলরেডি আমরা পড়ে আসছি। ভেরিয়েবল এক্স কে স্ট্রিং এ রূপান্তর করার জন্য এই ফাংশনটি আমরা ব্যবহার করতে পারি। ট্রাপল এক্স, ট্রাপলটা কি? ট্রাপল আমরা জানি, এক্স কে ট্রাপলে রূপান্তর করার জন্য এই ফাংশনটি ব্যবহার করা হয়। লিস্ট, লিস্ট পরে আসছি, লিস্ট এক্স কে লিস্টে রূপান্তর করার জন্য আমরা এই ফাংশনটা লিস্ট এক্স ফাংশনটা ব্যবহার করতে পারি। তারপর আসলে সেট, এক্স কে সেটে রূপান্তর করার জন্য এই ফাংশনটি আমরা সেট ফাংশনটা আমরা ব্যবহার করতে পারি। তারপরে ডিকশনারি তৈরি করার জন্য আমরা এই ফাংশনটা ব্যবহার করতে পারি। সো একটু বাসায় পড়াশোনা করবা। মূলত পরীক্ষা আসতে পারে যে ডাটা বা কাস্টিং টাইপ কাকে বলা হয়, এটা ফাংশনগুলো বর্ণনা করো, যে 5টা ফাংশন বা 10টা ফাংশন বর্ণনা করো। এখানে আমার অলরেডি 10টা ফাংশন দেওয়া আছে, 10টা ফাংশন দেওয়া আছে, এছাড়া আরো 2-3টা ফাংশন আছে আরো, ঠিক আছে। সো এখান থেকে এই জিনিসগুলাই পড়বা, এর বেশি পড়া দরকার নেই আপাতত। এই জিনিসগুলো আমরা আমাদের যখন প্র্যাকটিক্যালি ক্লাস নিব তখন এই জিনিসগুলাই মূলত লাগবে। এরপর আসো, এখন আমরা এই যে এখানে যে ইগুলা করলাম আর কি, ফাংশনগুলো সম্পর্কে জানলাম বা তোমার কিভাবে কোনটা কিভাবে কাজ করে, এটা যদি আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই সেক্ষেত্রে দেখো, ইন্টিজার সংখ্যায় কনভার্সন, আমরা যদি স্ট্রিং টাইপ ডাটা অথবা ফ্লোট থেকে ইন্টিজারে কনভার্ট করার জন্য আমরা এই ফাংশনটা ব্যবহার করে থাকি। দেখো স্ট্রিং টু ইন্টিজার কিভাবে আমরা কনভার্সেশন করতে পারি। দেখো ইন্টিজার টাইপ ডাটাতে কি 4, 5, 6 এটা হচ্ছে কি স্ট্রিং টাইপ ডাটা, কারণ হচ্ছে কি এখানে কোটেশনের মধ্যে এই ডাটাটাকে কি করা হয়, ভ্যালুগুলো অ্যাসাইন করা হয়েছে। তাহলে এটাকে যদি আমি ইন্টিজারে কনভার্সেশন করি, এটার আউটপুট কি আসবে? 4, 5, 6 আসবে। ফ্লোট থেকে যদি আমরা ইন্টিজারে কনভার্সেশন করি তাহলে কি ইন্টিজার নামক ফাংশনে কি করতে হবে, ইন্টিজার টাইপ ডাটাগুলা কোনগুলা, ফ্লোট টাইপ ডাটাগুলা কোনগুলা, এই যে দশমিক যুক্ত যে সংখ্যাগুলো আছে, যেমন 12.3 এটা হচ্ছে কি ফ্লোট টাইপ ডাটা, এটাকে আমরা ইন্টিজারে কনভার্সেশন করব। তাহলে আমরা ইন্টিজার নামক ফাংশন ব্যবহার করতেছি, করার পরে এটার আউটপুট কি আসতেছে, এই যে 12 আসতেছে। এরপর আসো কি দশমিক সংখ্যায় কনভার্সন। এখন দেখো স্ট্রিং অথবা ইন্টিজার থেকে ফ্লোটে কনভার্ট করার জন্য ফাংশন ব্যবহার করা হয়। দেখো স্ট্রিং থেকে যদি আমরা ফ্লোট টাইপ কনভার্সন করি তাহলে তোমার কি ব্যবহার করতে হবে, ফ্লোট নামক একটা ফাংশন ডিক্লেয়ার করতে হবে। তারপরে কি স্ট্রিং আমরা জানি যে স্ট্রিং গুলো সাধারণত ডিক্লেয়ার করা হয় কিভাবে, তোমার সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন, এখানে ডাবল কোটেশন ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। তাহলে সেটা আউটপুট কি আসবে, যে নর্মালি ফ্লোট টাইপ ডাটাগুলো চলে আসবে। এরপর আসো ইন্টিজার টু ফ্লোট কনভার্সেশন। ইন্টিজার নামক ফাংশনটা আমরা ব্যবহার করলাম, এখানে 1, 2, 3 একটা হচ্ছে ইন্টিজার টাইপ ডাটা, সেটাই আমরা কি ফ্লোটে যেহেতু কনভার্সন করতেছি এই জন্য কি 1, 2, 3.0, কারণ আমরা জানি যে ফ্লোট টাইপ ডাটাটা মূলত দশমিক সংখ্যায় হয়ে থাকে। এরপর আসো স্ট্রিং কনভার্সেশন, কোনো ভেরিয়েবলকে স্ট্রিং এ কনভার্ট করার জন্য ফাংশন ব্যবহার করা হয়, যেমন স্ট্রিং 1122। তার মানে কি স্ট্রিং আমরা জানি যে এটা একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলটাকে আমরা কি করব, ওই যে স্ট্রিং এ কনভার্ট করব। তার মানে স্ট্রিংটা মূলত আমরা জানি যে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনে প্রকাশ করা। দেখো এখানে কিন্তু একটা স্ট্রিং সিঙ্গেল কোটেশন স্ট্রিং এখানে আউটপুট হিসেবে চলে আসছে। আমরা যখন প্র্যাকটিক্যালি আরো প্রোগ্রামগুলো করব, ব্যবহারিক ক্লাসে প্রোগ্রাম করব, সেই ক্ষেত্রে আমাদের কনসেপ্টগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। নরমালি এখন তোমাদেরকে যেটা জানতে হবে, তোমরা যে জিনিসগুলো পড়াচ্ছি একটু বাসায় প্র্যাকটিস করবা, ভালোভাবে বোঝার ট্রাই করবা। বাসায় যদি বইগুলো একটু পড়াশোনা করো, নাড়াচাড়া করো, আশা করি বুঝতে পারবো। আর আমার তো স্লাইড থাকবে ইনশাল্লাহ, স্লাইডগুলো পরবর্তীতে না এলে দেখে নিবা। পড়াশোনা যদি কোনো বুঝতে অসুবিধা হয় স্লাইড দেখে নিবা, স্লাইড দেখে না বুঝলে আমাকে কমেন্ট বক্সে জানাবা, আমি কমেন্ট বক্স থেকে তোমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে। সো আজকে এই পর্যন্তই। আজকে আমরা এই চ্যাপ্টার 3 শেষ করে দিলাম। মূলত এখানে চ্যাপ্টারের নামই ছিল যে পাইথনের ভেরিয়েবল এবং ডাটা টাইপ, ঠিক আছে। পাইথনের ভেরিয়েবল ডাটা টাইপ আমরা বিভিন্ন পাইথন ভেরিয়েবলগুলা
কিভাবে ডিক্লারেশন করতে হয়, ভেরিয়েবল কাকে বলে, তারপরে ভেরিয়েবলে তোমার মান কিভাবে নির্ধারণ করতে হয়, পুনর্নির্ধারণ কিভাবে করতে হয়, এই জিনিসগুলো আমরা এখানে আজকে দেখলাম। তারপর হচ্ছে ডাটা টাইপ সম্পর্কে জানলাম, বিভিন্ন প্রকার ডাটা টাইপ আছে, সেই ডাটা টাইপগুলো কিভাবে কাজ করে সেই জিনিসগুলো সম্পর্কে আমরা জানতে পারলাম। তারপরে হচ্ছে পাইথন নামকরণের নিয়মাবলী সম্পর্কে আমরা জানতে পারলাম। এখান থেকে সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট গুলো হচ্ছে আমি বলে দিচ্ছি, এখান থেকে আসতে পারে, এই সবগুলাই পড়বা। তারপরে হচ্ছে টোকেন কি আসতে পারে, কিওয়ার্ড কি, অপারেন্ট কাকে বলে, এটার উদাহরণ সহ লেখো, বা ভেরিয়েবল কাকে বলে, ঠিক আছে, বা ডাটা কাকে বলে, টোকেন তো বললামই। তারপরে হচ্ছে টোকেনটা কিভাবে কাজ করে, এই ব্যবহারটা আসতে পারে। তারপর হচ্ছে পাইথন ভেরিয়েবলের নামকরণের নিয়মাবলী সংক্ষিপ্ততে আসতে পারে। তারপরে একাধিক ভেরিয়েবলের মান কিভাবে নির্ধারণ করতে হয়, এই জিনিসগুলো অতি সংক্ষিপ্ততে আসতে পারে। যে ডাটা টাইপ সম্পর্কে আমরা জানলাম, ডাটা টাইপ কি, ডাটা টাইপ কয় প্রকার, উদাহরণ সহ লেখো, আসতে পারে। তারপর এক ডাটা টাইপ কনভারসেশন কাকে বলে, বা টাইপিং কাস্টিং কাকে বলে, এটা ফাংশন বললাম যে 5টা বা 3টা ফাংশন বর্ণনা করো, এরকম আসতে পারে। বা আর এটা ফাইনালও আসতে পারে। তারপরে একটা উদাহরণ দিলাম যে ইন্টিজার থেকে তুমি কিভাবে, বা ফ্লোট টাইপ ডাটা থেকে তুমি ইন্টিজারে কিভাবে করতে পারো, একটা যেরকম একটা উদাহরণ দিয়ে দিলাম। তুমি জাস্ট ওইটাকে এর যেভাবে দেওয়া আছে এইভাবে জাস্ট শুধু এটাকে কনভার্ট করে দিলাম। যদি জানা থাকে তাহলে নর্মালি তো পারবা। এই ছিল মূলত এই অধ্যায়ের মোটামুটি ইম্পর্টেন্ট জিনিসগুলা। সো আজকে এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। সবাই আমার জন্য দোয়া করবা ইনশাল্লাহ, আমিও তোমাদের জন্য দোয়া করি। আর সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।